হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে ইম্পর্টেন্ট বিষয়, ইনফ্লেশন রিফান্ড চেক। ইনফ্লেশন রিফান্ড চেক আপনাদেরকে আগে বলা হয়েছিল যে সেপ্টেম্বরের এন্ড থেকে আর অক্টোবরে নভেম্বরে এসে পৌঁছবে আপনাদের ইনফ্লেশন রিফান্ড চেক। এই চেক আসা শুরু হয়েছে এবং এই চেকে কে কত পাবেন এবং এটা রিকোয়ারমেন্টস কি, কারা পাবেন, যারা পেয়েছেন যারা পান নাই তাদের করণীয় কি, এই বিষয়গুলো আজকে ডিটেইলস আমরা জানার চেষ্টা করব। সো আমাদের সাথে থাকবেন এবং শুনবেন, এবং আজকে এই বিষয়টি আলোচনা করবেন জনাব মিয়ামদ আফজাল আমাদের সাথে আছেন, উনি আলোচনা করবেন। আজকে অন্যতম আরেকটি বিষয় হচ্ছে যে ইসরায়েলি পণবন্দি যারা এরা মুক্তি হচ্ছে যে কোনো সময় এবং শান্তির শ্বেতকপথ কত দূর, এই বিষয়টি আজকে আলোচনা করব। বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে পারে মধ্যপ্রাচ্যের, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এবং ট্রাম্প আপনারা যাচ্ছেন, উনি মিশর যাচ্ছেন, হামাস যে মিটিংয়ে থাকবে না সেখানে কি করবেন ট্রাম্প, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। এবং শাটডাউন আপডেট, এই বিষয়টি জানবো। সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে কালকে আলোচনা করছিলাম, গুজব গুঞ্জন বিভিন্নভাবে ডালাপালা মিলছে, বাংলাদেশ পরিস্থিতি লেটেস্ট কি, এই বিষয়টিও জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে জনাব হাসান ফেরদৌস থাকবেন, জনাব মিয়ামদ আফজাল আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আরও যুক্ত হবেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, এবং স্টুডিওতে আছেন সৈয়দ তারেক, উনি আমাদের সাথে স্টুডিওতেই আছেন। জনাব তারেক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। যাই হোক, শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। ফেসবুকে আমার মনে হয় ইতিমধ্যে শতাধিক ব্যক্তি, কয়েক শত লোক যুক্ত হয়েছেন, এবং সবাই যদি শেয়ার করেন তাহলে ইট উইল শেয়ার ফিউ হান্ড্রেডস। সো আশা করি একটু 15 সেকেন্ড সময় নিয়ে শেয়ার করে দেবেন প্রোগ্রামটি। যাই হোক, শুরু করে দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, অক্টোবর মাসের 12 তারিখ। একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। গতকাল আপনাদের বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প আগামীকাল, ইনফ্যাক্ট সোমবার তিনি আজকে তিনি রওনা দিয়েছেন অবশ্য, এবং আগামীকাল সোমবার তিনি ইসরায়েলে থাকবেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট যেটাকে আমরা বলি, সেখানে ভাষণ দেবেন, এবং যে সমস্ত জিম্মিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, সর্বশেষ জিম্মি, এরপরে আর কোনো জিম্মি থাকবে না, হামাস হারাতে সবাইকে মুক্তি দেওয়া হচ্ছে, জীবিত এবং মৃত। খুব সম্ভবত 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে, এবং সেই অনুষ্ঠান, সেই আত্মীয় স্বজনের জিম্মিদের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের দেখা হওয়ার কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। তবে জিম্মিদের আত্মীয়দের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎ করবেন এবং তাদের সমবেদনা জানাবেন, এবং তাদের আত্মীয় স্বজন এবং ইসরায়েলের বিশিষ্ট নাগরিকরা প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন। তারা ইতিমধ্যেই তাদের সেই কাজটি শুরু করেছেন। ইসরায়েল জুড়ে, সমস্ত ইসরায়েল জুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসীম কৃতজ্ঞতা জানানো হচ্ছে নাগরিকদের পক্ষ থেকে, যে তার মাধ্যমে এই 2 বছরের যুদ্ধের অবসান ঘটেছে, এবং জিম্মিরা জীবিত অবস্থায় যারা ফিরে আসতে পারছে তাদের ফিরে আসছে, যাদের আশা ছিল না অনেক পরিবারে যে তারা ফিরে আসবেন জীবিত ভাবে, তারা ফিরে আসছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যা ভাষণ দেবেন, তিনি যা ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিবেন, এবং এরপরে তিনি যাবেন মিশরে বিশ্ব শান্তি সম্মেলন, যেখানে গাজার ব্যাপারে, গাজার নিয়ন্ত্রণ, গাজার পরিচালনা ভার এবং গাজার মানুষের যে ফিরে আসা, তাদের বাড়িঘর পুনর্নির্মাণ, শান্তি রক্ষা ব্যাপারে বিভিন্ন পন্থা অবলম্বন গ্রহণ করে, সেগুলি সব বিষয়ে শান্তি সম্মেলনে আলোচনা হবে, এবং সেখানে তিনি অংশগ্রহণ করুন। তবে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যোগ দেবেন না, কারণ অবশ্য তার যোগ দেওয়ার প্রয়োজনও ঠিক তেমনটা নেই। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যা সিদ্ধান্ত নেবেন তার বাইরে যাওয়ার অবস্থান কিন্তু এখনো পর্যন্ত নেই। আমার মনে হয় এই বিষয়টা বেঞ্জামিন নেতানিয়াহু বুঝতে পেরেছেন, এবং সেই জন্যই তিনি সেইখানে যাচ্ছেন না। তবে আপাতত দৃষ্টিতে প্রেসিডেন্ট ট্রাম্পের যে 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 অবস্থান, তাতে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই এই মধ্যপ্রাচ্য শান্তিকে, তার যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে তিনি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কাজেও লাগাতে চান। এবং তিনি আজকে তার নিজের বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন যে রাশিয়া যদি অনতিবিলম্বে এই যুদ্ধবিরতির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ না করে, তবে ইউক্রেনকে তিনি যুক্তরাষ্ট্রের সব থেকে প্রযুক্তি নির্ভর যে মিসাইল সিস্টেম, টম হোয়াক মিসাইল,
সেটি তিনি ইউক্রেনকে দেওয়ার বিবেচনা করবেন। তার কারণ তিনি চান এই যুদ্ধ রাশিয়া যদি বন্ধ না করে তাহলে আমরা বন্ধ করতে হবে। অর্থাৎ তিনি ইউক্রেনকে রাশিয়ার সমপর্যায়ে নিয়ে আসতে চান শক্তিমত্তার দিক থেকে, টমহক মিসাইল সরবরাহ দিয়ে। তবে তিনি এখনো মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তিনি সাংবাদিকদের বলেছেন যে এখনো প্রেসিডেন্ট পুতিনের শুভবুদ্ধির উদয় হবে এবং এই যুদ্ধ বিরতির ব্যাপারে তিনি অগ্রসর হবেন। তবে যদি না হন তাহলে হয়তো আমাদেরকে সেই পন্থাতেই বেছে নিতে হবে দ্রুত যুদ্ধ শেষ করার বিষয়টি। এবং এই এয়ারফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে মূলত তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এবং তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটিও বন্ধ করতে চাচ্ছেন এবং সেই জন্যই তিনি নতুন করে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার উপরে। এর পরবর্তীতে যিনি আর এই এই প্রথম সেই যে যুদ্ধবিরতির পর গাজায় আজকে হামাস সদস্যদের সাথে, সেখানে একটি গুপ্ত বাহিনী আছে ক্ল্যান যারা, সেই গুপ্ত বাহিনীর সদস্যদের সাথে হামাসের সদস্যদের গুলি বিনিময় হয়েছে এবং সেখানে 27 জন নিহত হয়েছেন। আজকে কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যে গুলি বর্ষণ হয়নি, গুলি বিনিময় হয়নি, বিনিময় হয়েছে সেখানে থাকা এক গুপ্ত বাহিনী, তারা আরেকটি ক্ল্যান হিসাবে পরিচিত, আর্মেড ক্ল্যান, সামরিক শক্তি রয়েছে তাদের, তাদের সাথে হামাসের আজকে গুলি বিনিময় হয়েছে আমাদের সদস্য এবং সেখানে 27 জনের মৃত্যু সংবাদ দিয়েছে। এবং সেখানকার সেই সেই গুপ্ত যারা ক্ল্যানের সদস্য তারা হচ্ছে যে ডুগমুশ ফ্যামিলি, ডুগমুশ পরিবার, তারা একটি সামরিক অস্ত্রে সজ্জিত একটি পরিবার, তাদের সাথে আজকে হামাসের গুলি বিনিময় হয়েছে গাজা সিটিতে যেটা। এবং এটি সবচেয়ে এই গত 2 বছরের যুদ্ধে হামাসের সাথে হামাসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের চরম বহিঃপ্রকাশ হয়েছে আজকে সেই গুলি বিনিময়ের মাধ্যমে। এবং সেটি এবং হামাসের গার্মেন্টে যারা সেখানে তাদের গুলি বিনিময় করেছে এবং সারা এই জর্ডানিয়ান হসপিটালের কাছে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা 27টি মৃতদেহ শনাক্ত করতে পেরেছেন। যুক্তরাষ্ট্র জুড়ে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের অভিযান চলছে এবং এই প্রথম শিকাগোতে একজন অভিবাসী যাকে গ্রেফতার করতে গিয়েছিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ, আইস কর্তৃপক্ষ, তিনি গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে তাকে গুলি বর্ষণ করে এবং গুলিতে তিনি নিহত হন। সেই অভিবাসী নিহত হন। এরপরে হোমল্যান্ড সিকিউরিটি জানায় যে সেই অভিবাসীকে তারা খুঁজছিল, তার কারণ সে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অনেক ক্রিমিনাল অভিযোগ রয়েছে এবং সে একজন ক্রিমিনাল এলিয়েন। তাকে গ্রেফতার করা যাচ্ছিল এবং তখন সে গ্রেফতারে বাধা দেওয়ার চেষ্টা করে, তখনই তাকে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের লোকজন গুলি বর্ষণ করে এবং তাতে সে নিহত হয়। সে 2টি সন্তানের পিতা এবং এবং যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করছে। তার নাম সিলভারো বেলিজিয়াস এবং গঞ্জালেস এবং তিনি এই প্রথম শিকার হলেন আইসের গুলিবর্ষণের দ্বারা। এবং তিনি এবং তাকে রেকলেস ড্রাইভিং এর তার একটি ইতিহাস আছে বলে হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে। বেপরোয়া গাড়ি চালাতেন তিনি। তবে তার বন্ধু বান্ধব এবং তার সাথে যারা ছিলেন তারা বলেছেন যে তিনি একজন ত্যাগী পিতা এবং এবং তাদের এবং তিনি প্রায় 1 বছর আগে ড্রিঙ্ক করা তার পানাহারটিও ছেড়ে দিয়েছিলেন তার সন্তানদের কথা বিবেচনা করে। এবং তাকে যখন গ্রেফতার করার চেষ্টা করা হয় তখন তিনি তার সন্তানদের স্কুলে পৌঁছিয়ে বাসার দিকে ফিরছিলেন এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তখন ফোনও করছে না। তখন সে বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা করে এবং তখন তারা জানতে পারেন সে আইস কর্তৃক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এই প্রথম যুক্তরাষ্ট্রে আইসের কর্তৃক ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের গুলিতে একজন অভিবাসীর মৃত্যু ঘটেছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে মালি, আপনারা জানেন একটি দক্ষিণ আফ্রিকা একটি ছোট্ট দেশ। আজকে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা মালিতে ভ্রমণ করতে যাবেন তাদের জন্য $10,000 বন্ডের নির্দেশ দিয়েছে যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা এখন থেকে মালিতে যেতে হলে তাদেরকে $10,000 বন্ড দিতে হবে। মালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যেহেতু যুক্তরাষ্ট্র মালির নাগরিকদের যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য $10,000 বন্ড আরোপ করেছে, সেই জন্য তারা পাল্টা ব্যবস্থা হিসেবে মালিও একই ব্যবস্থা গ্রহণ করেছে। তারা চায় যে ভিসা সিস্টেম এবং ইমিগ্রেশন পদ্ধতিতে একটি সমতা আনতে এবং সেই সমতা আনার জন্যই তারা
যুক্তরাষ্ট্রের নাগরিক যারা মালিতে যাবেন তাদের উপরে $10,000 বন্ড আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ব্যাপারে মালিতে যে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে সেই দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রে $10,000 বন্ড আরোপ করা হচ্ছে, সেটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রে কারা যাবেন তাদের সম্পূর্ণ দায়িত্ব বিবেচনা করে এই বন্ড আরোপ করা হচ্ছে। এটা কোনো সত্যতামূলক আচরণ নয়। কিন্তু মালি কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে যুক্তরাষ্ট্র সরকার এই সিদ্ধান্ত নেওয়ার আগে মালি সরকারে কিংবা মালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো আলাপ আলোচনাই করেনি। একতরফা ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করার ফলে মালি তাদের ক্ষোভ প্রকাশ করেছে, পাল্টা যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপরে $10,000 বন্ড আরোপ করার সিদ্ধান্ত ঘোষণা করে। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে ভারত জোরপূর্বক ভারতের মুসলিম নাগরিকদের দেশ থেকে বাধ্য করছে এবং বিশেষ করে কাশ্মীরে যে ভায়োলেন্স, কাশ্মীরে যে সহিংসতার পরেই ভারত সরকার প্রায় এ পর্যন্ত প্রায় 1600 মুসলিম নাগরিককে, যারা ভারতেরই নাগরিক, তাদেরকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করেছে। রিপোর্টটি দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও, আজকে সেই জানিয়েছে। এবং ভারত মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে তার প্রমাণ হচ্ছে জোরপূর্বক কাশ্মীরের সহিংসতার পর সেখানকার বাছাই করে মুসলিম নাগরিকদের, যারা ভারতেরই নাগরিক, তাদেরকে দেশ থেকে বাধ্য করছে ভারত সরকার। জোহরান মামদানি বলেছেন তিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রস্তুত, এবং তিনি ডোনাল্ড ট্রাম্প যেই ব্যবস্থাই গ্রহণ করেন না কেন, তিনি যদি মেয়র নির্বাচিত হন তাহলে পাল্টা ব্যবস্থাও গ্রহণ করতে তিনি দ্বিধা করবেন না। এই ব্যাপারে তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটির ল ডিপার্টমেন্ট যেটি আছে আইনি লড়াইয়ের জন্য, ল ডিপার্টমেন্টের কর্মচারীদের সংখ্যা, ল ডিপার্টমেন্ট যারা কাজ করেন তাদের সংখ্যা খুবই সামান্য, এটি বাড়ানো দরকার। এবং তবে তিনি সেটি বাড়াবেন কিনা সেটি অবশ্য তিনি বলেননি। তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের যে আইন বিভাগটি রয়েছে সেটি খুবই অপ্রতুল এবং সেটি খুবই এই ধরনের যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের যে যে ব্যবস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থার লড়াইয়ের জন্য যথেষ্ট পর্যাপ্ত নয়, সেটিও তিনি বলেছেন। তবে তিনি এও বলেছেন যে একজন প্রেসিডেন্টের লক্ষ্য যেহেতু নিউ ইয়র্ক সিটির একজন মেয়র এবং নিউ ইয়র্ক সিটির মানুষ যাকে নির্বাচন করবে প্রেসিডেন্ট সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। অতএব এই বিষয়টাতে মোকাবিলা করার জন্য যদি তিনি মেয়র নির্বাচিত হন তিনি সম্পূর্ণ প্রস্তুত। এবং তিনি জোহরান মামদানি নিউ ইয়র্কের ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দিয়ে এই কথা প্রসঙ্গে আরো বলেছেন যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যদি একটি নতুন ব্যবস্থায় যেতে চায় কিংবা ব্যবস্থা তারা পরিচালিত হয়, সেটাতে কেন্দ্রীয় সেন্ট্রাল প্রশাসন অর্থাৎ ফেডারেল প্রশাসনের এত ভয়ের কি আছে সেটি তিনি বুঝতে পারছেন না। নাগরিকদের পছন্দেই রাষ্ট্র, দেশ কিংবা নগর পরিচালিত হবে, এটি হওয়া উচিত গণতন্ত্রে, সেটা তিনি বলেছেন প্রকারান্তরে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই যেদিন থেকে জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং যেহেতু নিউ ইয়র্ক একটি ডেমোক্রেটিক শহর হিসাবে বিবেচিত, বেশিরভাগ ভোটারই ডেমোক্রেট, অর্থাৎ যেখানে ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি বিজয়ী হন তিনি স্বাভাবিকভাবে পরবর্তীতে মেয়রও নির্বাচিত হন। এই আশঙ্কা থেকেই হয়তোবা প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের পর থেকেই জোহরান মামদানির বিরুদ্ধে তার অবস্থানের কথা স্পষ্ট করেছেন। এবং তিনি এও বলেছেন জোহরান মামদানি যে তাকে তিনি কমিউনিস্ট হিসেবে বিবেচনা করেন, যদিও জোহরান মামদানি নিজেকে একজন সোশ্যালিস্ট ডেমোক্রেট হিসেবে বিবেচনা করেন, কিন্তু ট্রাম্প বলেছেন যে যদি কমিউনিস্ট মামদানি নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচিত হয় তিনি ফেডারেল সরকারের সকল তহবিল নিউ ইয়র্ক সিটির জন্য যেগুলি বরাদ্দ থাকে সেগুলি বন্ধ করে দেবেন। আপনারা জানেন জুন মাসে একটি বিল পাস হয়েছিল নিউ ইয়র্ক সিটির কাউন্সিলে যে এখন থেকে অ্যাপার্টমেন্ট ভাড়ার জন্য কোনো ব্রোকার ফি দিতে হবে না। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যারা অ্যাপার্টমেন্ট ভাড়া দেন, যারা লিস্টিং এজেন্ট রয়েছেন কিংবা যারা রিয়েল এস্টেট এজেন্টরা যখন ভাড়া দেন তারা ঠিকই কিন্তু সেই ব্রোকার ফি গ্রহণ করছেন। এবং এই জন্য প্রায় সেই আইনের আওতায় গত জুন থেকে এই পর্যন্ত প্রায় 1100 অভিযোগ নামা জমা হয়েছে। সেই আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে রিয়েল এস্টেটের এজেন্ট এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেই 1100টি অভিযোগ জমা পড়েছে যে তারা যদিও জুন মাসের আগে সাধারণত 1 মাসের ভাড়া অগ্রিম নেওয়া হতো রিয়েল এস্টেট ফি হিসাবে, কিন্তু যে আইনটি ফেয়ার আইন
সেই ফেয়ার আইনটি পাশ করা হয় নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে। সেটি হচ্ছে ফেয়ারনেস ইন অ্যাপার্টমেন্ট রেন্টাল এক্সপেন্সেস অ্যাক্ট, যেটি সেই অ্যাক্টের আওতায় কিন্তু এই ধরনের ফি গ্রহণ নিষিদ্ধ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেই ফি দিতে হচ্ছে ভাড়াটিয়াদের তাদের বাড়ি ভাড়া পাওয়ার জন্য। এবং এই জন্যই এই 1100 অভিযোগ দায়ের করেছে। এখন সিটি কর্তৃপক্ষ এই অভিযোগগুলো যাচাই বাছাই করে তার বিরুদ্ধে আইনের যে বিষয়টি রয়েছে সেটি তারা কার্যকর করার চেষ্টা করবে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ আপনার জ্যাকসনাইটের ব্যাপারে? গতকালকে মামদানি যেটা বললেন, উনি বলছেন একমাত্র যে জ্যাকসনাইটকে ক্লিন করতে হবে। জ্যাকসনাইটের উচিত হলো যে এখানে গার্বেজ টার্বেজ বা জ্যাকসনাইটের যে পরিচ্ছন্নতা এই বিষয়ের উপর জোর দিয়েছেন, কিন্তু জ্যাকসনাইটে আরও তো অনেক সমস্যা আছে। আপনার কি মনে হয়, ইজ ইট দি প্রায়োরিটি টু ক্লিন আপ জ্যাকসনাইট? এই কথাটা মেয়র ব্লাজিও বলে আসছেন, মেয়র এরিক অ্যাডামসও বলেছেন, কিন্তু সমস্যাটা এক জায়গায়। সমস্যা হচ্ছে যে জ্যাকসনাইটে এত বেশি বিনা লাইসেন্সে ভেন্ডর বেড়েছে, যত্র সবাই ডাব থেকে শুরু করে হেন পুরনো জুতা স্যান্ডেল পর্যন্ত এখন বিক্রি হচ্ছে। তো এখন এই অবস্থাটা সামাল দিবেন কিভাবে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সিটি কর্তৃপক্ষ, বিশেষ করে সিটি কাউন্সিল থেকে এই ভ্যান্ডিং এর ব্যাপারে অনেকটা উদারতা দেখানোর একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। তো এবং এতে কিন্তু যারা ইলিগেল ভ্যান্ডিং করে, অর্থাৎ যারা মনের ইচ্ছাতেই কোন একটা জায়গা খোলা পেলেই বসে যায়, সেটা আইনটা কাজে লাগাবেন কিভাবে? যতক্ষণ পর্যন্ত এই ধরনের ভ্যান্ডিং এবং মানে রাস্তাঘাটে হাঁটা যায় না, বিশেষ করে আপনি যদি দেখেন জ্যাকসনাইটে 73, 74, এমনকি এখন 75টাও আগে অনেকটা এই ধরনের ঝামেলা মুক্ত ছিল, কিন্তু সেখানেও এখন যাচ্ছে। এই তিনটি ব্লক 73, 74 এবং 75, এই তিনটি ব্লকের যদি এই সমস্যাটি সমাধান করা যায়, কিন্তু সমাধান করা তো যাবে না। তার কারণটা হচ্ছে যে আপনি একদিকে আইনের প্রয়োগের ব্যাপারটা হালকা করে দেবেন, আবার আইন বলবেন যে এখানে এই ধরনের জিনিস আমরা সহ্য করবো না। দুইটা তো একসাথে যায় না, এটা তো এক ধরনের হিপোক্রেসি। এবং এই বিষয়টা যখন ডাইভার্সিটি প্লাজার অবস্থাটা তাহের আপনি দেখেন, আপনার তো প্রায় আসেন, আমরা সবাই যাই ডাইভার্সিটি প্লাজা করা হয়েছিল যে সেখানকার জ্যাকসনাইটের মানুষ সেখানে যাতে একটু শান্তিতে বসে গল্প গুজব করতে পারে, আড্ডা করতে পারে। সেখানে এত দোকান। এবং আরেকটি বিষয় হচ্ছে যে প্যান্ডেমিকের সময় একটা বিল পাস করেছিলেন বিল ডি ব্লাসিও, একটা সুযোগ দেওয়া হয়েছিল যে সমস্ত দোকানদাররা তাদের দোকানের সামনে, যেহেতু প্যান্ডেমিকের কারণে তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে, তারা দোকানের সামনে পসরা সাজিয়ে বসতে পারবে। প্যান্ডেমিক শেষ হয়েছে, 5 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো দোকানদাররা সেই ব্যবস্থার সুযোগ গ্রহণ করছেন এবং যত্র দোকান খুলে বসছেন। হাঁটা যায় না, মানুষের কোনো অবদান, যেখানে সেখানে ময়লা করছে। এগুলি বলা সহজ, ব্লাজিও বলেছেন, এরিক অ্যাডামসের লোকজন এসে জ্যাকসনাইটে বলেছেন, কিন্তু এখন আর এই সমস্ত কথায় কাজ হচ্ছে না। কারণ যারা এই সমস্ত কাজগুলি করছে তারা আইনের দিকে পুরোপুরি বুড়া আঙ্গুল দেখাচ্ছে। জোহরান মামদানি নির্বাচনের আগে যে কথাটি বলছেন, আপনি রেকর্ড করে রাখেন, উনি নির্বাচিত হওয়ার পরে কি বলেন তখন দেখবেন। উনি তো গতকালকে বলেছেন, আমি প্রশ্ন করেছিলাম ওনাকে যে জ্যাকসনাইট নিয়ে ওনার চিন্তা ভাবনা কি। উনি বলছেন যে জ্যাকসনাইটকে ক্লিন করা এবং গ্রিন জ্যাকসনাইট, আরো বেশি করে জ্যাকসনাইট সহ সিটিতে আরো বেশি গ্রিন জোন তৈরি করা, যাতে মানুষ স্বস্তিতে একটু বসে আপনার ক্লান্তি দূর করতে পারে, বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। দ্যাটস হোয়াট হি টোল্ড আস। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মেয়র মামদানি চাইলে তো হবে না, সিটি হলকে চাইতে হবে। মামদানি তো একা কিছু করতে পারবেন না, সিটি হলকে চাইতে হবে। বিষয়টা কিন্তু মামদানির না, বিষয়টা হচ্ছে সিটি হলের। মামদানি উদ্যোগ গ্রহণ করতে পারেন, কিন্তু সিটি হল যেভাবে যাচ্ছে এই উন্মুক্ত ভ্যান্ডিং এর দিকে, এতে তো আমার কাছে মনে হয় না যে ভ্যান্ডিং আরো বাড়বে। আপনি জানাকে দেখেন না। এবং শুধুমাত্র একটা জিনিস আপনি লক্ষ্য করবেন তাহের, আমরা যারা বলি অন্যভাবে নেবেন না, আমাদের বাঙালি কমিটির মানুষজন, আমরা বাঙালিরাই শুধু এই কাজটি বেশি করে করছি। অন্যান্য কমিটি যান, সেটি খুব একটা দেখবেন না। যদিও ওয়েস্ট ইন্ডিয়ান কমিটিতে এই জিনিসটি এখন বাঙালিদের অনুসরণ করে কিনা জানি না, সেখানে এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। যত্র ব্যান্ডিং, দোকান সাজিয়ে বসে যাচ্ছে, রাস্তার উপরে বসে যাচ্ছে, ফলমূল বিক্রি করতেছে, তারপরে আপনার ধরেন 3 পাউন্ড সিম বিক্রি করতেছে, 2টা লাউ বিক্রি করতেছে। এগুলি তো অর্থহীন, এগুলি তো নাগরিক জীবনের। এবং এটা শুধু জ্যাকসনাইট না, আপনি দেখবেন যে আমি দেখলাম গত কয়েকদিন আগে আমি হিল সাইডে গিয়েছিলাম। হিল সাইডে বাংলাদেশে একই অবস্থা 79 থেকে আরম্ভ করে আপনার 164 পর্যন্ত কেউ তার বাড়িতে যে একটু সিম উৎপাদন করেছে, ওইটাও বিক্রি করতে নিয়ে আসে। আরেকটা বলি, এটার কারণ হচ্ছে গত বছর এটি ছিল না, এই বছর হচ্ছে কেন জানেন?
যারা আগে গত বছর তারা সবগুলি দোকানদারদেরকে দিত, মানে গ্রোসারি মালিকদের দিত। গ্রোসারি মালিকরা 100% মুনাফা করতো। যেমন যেই সিম তারা যারা উৎপাদন করতো তাদের থেকে $2 কিনতো, বেচতো $6। এইটা যখন এরা টের পেলো যে আমাদের মালেরা $2 কিনে $6 বিক্রি করে, আমরাই বেচি না কেন, এবং বেচতে তো কোনো লাইসেন্স লাগে না। এইটাই হচ্ছে কারণ। একটু জোকস কি বলেন, জ্যাকসন হাইটে এক ভেন্ডারকে পুলিশের টিকিট দিছে যে, আচ্ছা সে কিছু ইলিগাল কিছু করছে আর কি। তো বলতেছে যে তুমি আমার টিকিট দিলে, যে ওই লোকেরা টিকিট দাও না, কোন টিকিট দেবে, ওর তো লাইসেন্সই নাই। টিকিট দেবো কিসের উপরে, লাইসেন্সই নাই। পাবলিক নিউসেন্স করার একটা অভ্যাস। এই যে আসছেন আপনি গ্রাম হাট বাজার থেকে, আমরা সবাই আসছি, এই আপনারা খাইসলত বদলাইতে পারেন না আমেরিকায় যাও। আজ এখানে রাস্তায় আপনি পরে আপনার শিকাগোতে যে মানুষ মেরে ফেলছে ইমিগ্রেন্ট, এটা কি জানেন আপনি? এটা তো যুক্তরাষ্ট্রে ঘটে নাই। এবার রিপাবলিকান কাউরে ক্ষমতায় দেন, দেখবেন আপনার উনার এই সিম বেচা আর উড়ি বেচা। আমি একটা প্রস্তাব করতে পারি, একটা প্রস্তাব করতে পারি। আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন তার বাসস্থান পরিবর্তন করে নিউ ইয়র্ক সিটিতে এসে মেয়র নির্বাচন করলে সমাধান হবে। ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট পাবে এবং উনি বাঙালি উনি দু একদিন ওই সিটি হলে আসুক। কালকে এরিক অ্যাডাম কি বলছে দেখেন না, এক রিপোর্টারকে বলছে ইউ আর এ ডার্ক এন্ড সিক পারসন। কালকে যেভাবে সাংবাদিকের উপর মেয়র এরিক অ্যাডাম খেপেছে, আমি এটা কখনো দেখিনি। তাতে এখন আর হারানোর কিছু না। হি ইজ নট রানিং ফর এনি গভর্নমেন্ট, এনি পোস্ট, হি উইল অ্যাটাক। এতদিন তার ক্ষোভ যা ছিল সাংবাদিকদের উপর, সে বারবার একটা কথা বলছে যে নিউজ পেপারের, নিউজ মিডিয়ার কারণে সে তার ফান্ড রেজ করতে পারে, তবে সেই জন্য সরে দাঁড়াচ্ছে। এবং সে তার পাশে পুলিশ কমিশনার সহ আরো যারা ছিল ওদেরকে আগে বলতে পারে কিন্তু সরে যাও সবাই, আমি একটু গালি দিয়ে আমার মন পড়ে। তারপরে সে সবাইকে সরাই দিয়ে গালি দিছে আর কি। ভালো থাকেন, ভালো থাকেন। ইব্রাহিম ভাই খোকনের অনেক খুব দেখলাম যে এরা সাইড ওয়াকে উড়ি বেছে, সিম বেছে। কিন্তু আমার প্রশ্ন ওনার কাছে, অনলাইনে দেখলাম ওনারও মন সিম আর উড়ি হয়, উনি কোথায় সেটা বিক্রি করে? যদি তারা জানে তাইলে তো এটা বাদ দিয়ে তারা ওনার জায়গায় জায়গায় বিক্রি করবে, তো ওনার কূপটা হয়তো থাকবে না। আনমিউট করেন ইব্রাহিম সাহেব, আনমিউট করেন, সাউন্ড মিউট করা আছে আপনার, আমরা কথা শুনতে পাচ্ছি না। যে আমি মিয়া আফজল ভাই, আমি বাসায় বসে পৌঁছে দেই, মানে আমি আগামী এই বুধবারে কিছু পৌঁছে দিব। আমি তো এবার তো কোনো কিছু পাই নাই, কোন বাসায় পৌঁছে দেন, কার বাসায়? এবার পান নাই, তার মানে ওখানেই একটা স্বীকৃতি আছে, মানে গেলবার পাইছি। এইবার আপনার আচরণের কারণে কিছু হয়েছে কিনা এটা খুঁজে বের করতে হবে ভাই। মানে আমি আপনার স্কিম খাওয়াইবো আর আপনার লাভ খাওয়াইবো, আর আমার কথা বলতে আপনি দিবেন না, এটাও তো বিচার হইতে পারে না। ওনার বেশ বলছে ওনাকে লাভ কথা দিয়ে না, উনি আপনাকে কথা বলতে দেয় না। সো ঠিক আছে, বন্ধ রাখেন আপনি, অসুবিধা নেই। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আমি একটু ধন্যবাদ জানাতে চাই তাবু তাহের। আমি ক্যালিফোর্নিয়া ছিলাম আর লাস ভেগাসে, ক্যালিফোর্নিয়া প্রচুর বাংলাদেশি আমার সাথে এসে দেখলেন, এবং সবাই মানে ব্যক্তিগতভাবে আপনাদের যারা টাইম টেলিভিশনের টাইম এক্সক্লুসিভ করেন, বিশেষ করে আপনাকে আর ধন্যবাদ দেওয়া ছাড়াও তারা আরেকটা বার্তা দিয়েছেন, এটা আমি একাকি বলবো, বা হাসান ভাই, নাজমুল ভাই, সবাইকে তারা শুভেচ্ছা জানিয়েছেন। আমাকে মনে করছেন যে এটাও মনে হয় আমি একটা পার্ট। আমি বলছি আমি এখানে পার্ট না, আমি এখানে উপেক্ষিত এবং নির্যাতিত মানুষ। আর আমি আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা আমি পৌঁছে দেবেন। এবং বিশেষভাবে ক্যালিফোর্নিয়ায় হাসান ফেরদৌস ভাইয়ের খুবই জনপ্রিয়তা, ডেমোক্রেট সবাই, তো ওনারে ব্যক্তিগতভাবে আমি বলছি যে হাসান ভাই তো আমি কাছেই যেতে ভয় পাই, উনি সারাদিন থাকেন আমাকে, মানে কিন্তু আমার ব্যক্তিগত শ্রদ্ধার কোনো, তারা মনে করছে মনে হয় আমরা প্রায় ঝগড়াঝাড়ি, মানে দেখা সাক্ষাৎ তো নাই। তো আমি একদম দায়িত্ব নিয়ে বলছি যে আমি ব্যক্তিগত শ্রদ্ধাটা আপনাদের পৌঁছে দিব ক্যালিফোর্নিয়ার। তো ক্যালিফোর্নিয়ার যে সমস্ত ভাইরা নিয়মিত এটা শুনেন, আপনাদের স্বাক্ষর রেখে বলতেছি আমি আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছাটা আমি টাইম এক্সক্লুসিভে যারা কাজ করেন আর যারা নিয়মিত থাকেন, আমি ছাড়া সবাইকে আপনাদের বার্তাটা পৌঁছে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আমাদের সারা যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া আপনি যেখানে ছিলেন, আমাদের যারা ভিউয়ার আছেন, দর্শক আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, সকলের প্রতি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা,
এখন কিছু কাজের কাজ শুরু করি আমরা। আমরা যাই মিয়ামদ আফজাল সাহেবের কাছে, প্রথমে যাই, ওনার কাছে কিছু টাকা কড়ির খবর আছে, এটা আগে নিয়ে নেই। আফজাল ভাই, আপনি জানেন যে ইনফ্লেশন রিফান্ড চেক আসা শুরু হয়েছে, একটু সবাইকে আশ্বস্ত করেন। আমাদের লোকজন তো এই চেক টেকের খবর শুনলে খুব খুশি হন, তো একটু দিয়ে দেন কি খবর, ভালো খবর আছে, তারপরে বাকিটা অন্য বিষয়ে আলোচনা করব। আমাদের হাসান ভাই আছেন, একটু পরে আলোচনা করব মিডল ইস্ট ক্রাইসিস, এটা নিয়ে। আসসালামু আলাইকুম। আজকের প্যানেলিস্ট, টাইম টেলিভিশনের অজস্র অসাম দর্শক শ্রোতা সবাইকে শুভ সন্ধ্যা ও শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি নিউ ইয়র্ক স্টেট ট্যাক্সেশন ফাইন্যান্সকেও ধন্যবাদ দিতে চাই যে তারা যেহেতু ইনফ্লেশন রিফান্ড চেক মেইল করতে শুরু করেছে এবং এই সুবাদে আপনিও আমাকে ডাকছেন। সাধারণত টাকা পয়সার খবর না থাকলে আপনি আমাকে ডাকেন না, তো এই সুযোগে যেহেতু আমি আসতে পারছি এই জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ইনফ্লেশন রিফান্ড চেক 2025-2026 নিউ ইয়র্ক স্টেটের বাজেটে সেটা প্রভিশন রাখা হয়েছিল যে ইনফ্লেশনের কারণে নিউ ইয়র্কার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে কিছুটা সাহায্য করা যায়, সেই জন্য 8 মিলিয়ন নিউ ইয়র্কারকে ইনফ্লেশন রিফান্ড চেক দেওয়া হবে। তো এই চেকটা হচ্ছে গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে এটা মেইল করা শুরু হয়েছে। তো অনেকে এই চেকটা পেয়েও গেছে, তো অনেকে এখনো পান নাই। অনেকের মনে প্রশ্ন আছে যে এই চেকটা পেতে হলে ইলিজিবিলিটিটা কি এবং এটা কি করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে যারা ইলিজিবল এই চেকের জন্য তাদেরকে কিছুই করতে হবে না, তাদেরকে মেইল করে চেকটা পাঠিয়ে দেওয়া হবে। এখন ইলিজিবিলিটিটা কি? ইলিজিবিলিটিটা হচ্ছে যে প্রথমত চেকটা মেইল করা হবে ডিপেন্ডিং অন ইয়ার ট্যাক্স রিটার্ন 2023। তাহলে যারা 2023 তে ট্যাক্স ফাইল করছেন তাদেরকেই চেক দেওয়া হবে, কারণ যদি তাদের ট্যাক্স রিটার্ন রেকর্ডে না থাকে 2023 তে, নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট তো তাদের এলিজিবিলিটি নির্ধারণ করতে পারবে না, এই জন্য 2023 তে ফাইল করতে হবে। সেকেন্ড এলিজিবিলিটি হচ্ছে যে আপনার ইনকামটা সার্টেন লেভেলের নিচে থাকতে হবে। আর থার্ড হচ্ছে যে আপনি নিউ ইয়র্ক স্টেটের রেসিডেন্ট ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে। তো ইলিজিবিলিটিটা হচ্ছে যে ইনকাম এলিজিবিলিটিটা হচ্ছে যে আপনি যদি সিঙ্গল রিটার্ন করেন তাহলে আপনার ইনকাম 75,000 এর নিচে যদি থাকে তাহলে আপনাকে $200 রিফান্ড ইস্যু করা হবে। আর যদি আপনার ইনকাম 75,000 এর উপরে এবং 150,000 এর নিচে থাকে তাহলে আপনাকে $150 রিফান্ড চেক দেওয়া হবে। যদি আপনি সিঙ্গল ফাইল করে থাকেন 150,000 এর উপরে গেলে ইউ আর নট এলিজিবল ফর দ্য চেক। সেকেন্ড হচ্ছে যদি আপনি মেরিট ফাইলিং জয়েন্ট রিটার্ন করেন তাহলে কিন্তু আপনার ইনকাম যদি 150,000 এর নিচে থাকে তাহলে আপনাকে $400 এর চেক দেওয়া হবে। আর যদি আপনার ইনকাম 150 এর উপরে এবং 300,000 এর নিচে থাকে তাহলে আপনাকে $300 এর চেক দেওয়া হবে। আর যদি $300 এর উপরে চলে যায় তাহলে ইউ আর নট এলিজিবল ফর দ্য চেক। হেড অফ হাউস অফ স্ট্যাটাস তারা $200 রিফান্ড চেক পাবে যদি 75,000 এর নিচে থাকে, আর 75,000 এর উপরে 150,000 এর নিচে হলে আপনার 150,000 এর রিফান্ড চেক পাবে। এখন এইটা যেহেতু আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটের উপর নির্ভর করে রিফান্ড চেক দেওয়া হচ্ছে না, এটা একটা ইনফ্লেশন রিফান্ড, তো রিফান্ড চেক। এই জন্য দেখা গেছে যে এমনও আমাকে কেউ কল করে জিজ্ঞেস করছে যে আমার তো আরেকজনের 2টা বাচ্চা, আমারও 2টা বাচ্চা, আমি 200,000 পেলাম, উনি পেল আপনার কি বলে সেটা যে $400,000। এটার কারণ হচ্ছে যে এটা চাইল্ডের উপর নির্ভর করে দেওয়া হচ্ছে না, এটা ফাইলিং স্ট্যাটাসের উপর নির্ভর করে দেওয়া হচ্ছে। আপনার মেরিট ফাইলিং জয়েন্ট রিটার্ন যদি হয় 300,000 এর নিচে হয় অথবা 150,000 এর নিচে হয়, ডিপেন্ডিং অন ইয়োর ইনকাম, ইউ ক্যান get a check for $400,000 or $300,000। তো খেয়াল রাখতে হবে যে আমার চাইল্ডের উপর নির্ভর করে দিচ্ছে না, আমার ফাইলিং স্ট্যাটাসের উপর নির্ভর করে সেটা দিতে হচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি আপনি কোনো ট্যাক্স ও করে থাকেন নিউ ইয়র্ক স্টেটকে তাহলে কিন্তু আপনাকে এই রিফান্ড চেকটা দেওয়া হবে না, আপনার এই রিফান্ডটা অফসেট করে দেওয়া হবে এবং আপনাকে তারা একটা লেটার দিয়ে জানিয়ে দিবে যে তোমার আউটস্ট্যান্ডিং লাইবিলিটির এগেইনস্টে আমরা চেকটা রেখে দিছি। সুতরাং যারা ট্যাক্স ও করবেন নিউ ইয়র্ক স্টেটে তারাও এই চেকটা পাবে না। আর আরেকটা কথা হচ্ছে যে
অনেকে অলরেডি চেক পেয়ে গেছে এবং অনেকে চেক পান নাই, তারাও উদ্বিগ্ন আছেন যে তারা চেক পাবে কি পাবে না। তো সেটা হচ্ছে যে ডিপেন্ডিং, এই চেকটা আপনার জিপ কোড অনুসারে মেইল করা হচ্ছে না। সুতরাং আপনি আপনার চেক আপনার নাইভারের আগেও পেতে পারেন অথবা পরেও পেতে পারেন। সুতরাং আপনার ওয়ারি করার কারণ নাই। যারা অলরেডি চেক পেয়ে গেছেন তাদের জন্য শুভকামনা, যারা পান নাই তাদের গুড লাক। আপনারা প্রতিদিন আপনার মেইল বক্সে আপনি চেক করবেন, তারা সেপ্টেম্বরের শেষের দিক থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত এই চেকটা মেইল করতে থাকবে। সুতরাং যে কোনো সময় আপনি এই চেকটা পেয়ে যেতে পারেন। এটা যে খামের ভিতরে চেকটা আসবে এটার উপরে লেখা থাকবে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্যাক্সেশন এন্ড ফাইন্যান্স। সুতরাং নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্যাক্সেশন এন্ড ফাইন্যান্সের লেখা কোনো চেককে লেটারকে জাঙ্ক মনে করে ফেলে দিবেন না, খুলে দেখবেন ইউ গোনা গেট সামথিং দেয়ার। আর আরেকটা কথা হচ্ছে যে যদিও এটা 2023 ট্যাক্স রিটার্নের উপর ভিত্তি করে আপনার এলিজিবিলিটি নির্ধারণ করা হবে, কিন্তু আপনার চেকটা মেইল করা হবে ডিপেন্ডিং অন ইউর লেটেস্ট ফাইল ট্যাক্স রিটার্ন, মিনিং 2024 এর ট্যাক্স রিটার্নে আপনি যে মেইলিং অ্যাড্রেসটা দিয়েছেন এটার উপর ভিত্তি করে সেটা মেইল করা হবে। এই জন্য যদি কেউ 2024 এর ট্যাক্স রিটার্ন যে অ্যাড্রেস ব্যবহার করেছেন এখান থেকে যদি আপনি মুভ হয়ে যান, তাহলে অতি সত্বর ডিপার্টমেন্ট অফ নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্যাক্সেশন এন্ড ফাইন্যান্স ওয়েবসাইটে যাইয়া এখানে আপনার মেইলিং অ্যাড্রেসটা আপনার চেঞ্জ করার সুযোগ আছে, সেটা করে নিবেন। তাহলে তারা আপনাকে পেয়ে যাবে, আপনার চেকটা মেইল করে দিবে। আমি অ্যাডভাইস করব যে এখন থেকে আপনি 4 সপ্তাহ অপেক্ষা করার পরে যদি কোনো কারণে আপনার চেকটা না পান, তাহলে কিন্তু আপনি নিউ ইয়র্ক স্টেট ট্যাক্সেশন এন্ড ফাইন্যান্সের কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করে এটার খবর আপনি নিতে পারেন। সুতরাং ট্যাক্সের এটাই হচ্ছে আপনার ইনফ্লেশন রিফান্ড চেকসের লেটেস্ট আপডেট। আমি আরো 1 মিনিট বা 30 সেকেন্ড আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ট্যাক্সের ব্যাপারে, যেহেতু আমি ট্যাক্সের ব্যাপারে কথা বলছি, সেটা হচ্ছে যে যারা রেগুলার ট্যাক্স রিটার্ন ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা IRS এ যে ডেডলাইন ছিল এপ্রিল 15 যারা ট্যাক্স ফাইল করতে পারেন নাই, যারা এক্সটেনশন নিয়েছেন, এই এক্সটেনশনটা অক্টোবরের 15 তারিখ মানে আগামী বুধবারে এটা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং যারা এক্সটেনশন নিয়েছেন, জাস্ট টু রিমাইন্ড, অনেকে ভুলে যায়, সুতরাং এর ভিতরে যেন আপনারা ফাইল করে নেন, আদারওয়াইজ এটা আপনাকে শুধু লেট ফাইলিং পেনাল্টি $510 পর্যন্ত হতে পারে। সুতরাং যারা এক্সটেনশন নিয়েছেন, যারা ফাইল করেন নাই, তারা এই অক্টোবরের 15 তারিখের ভিতরে ফাইল করবেন। তাহের ভাই আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই আপনার কাছে শুরু করি আজকে মিডল ইস্ট। তামান্না বাবু আপনার কাছে আসি একটু পরে আপনার কাছে, এবং তারেক ভাইয়ের সাথে কথা বলবো। মিডল ইস্ট ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট এন্ড ভেরি ডেভেলপিং স্টোরি। আপনি জানেন যে হস্টেজ ক্রাইসিস এন্ড হওয়ার পথে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ইজিপ্ট পৌঁছবেন, কালকে হবে সভা মিটিং হবে, এবং সেই মিটিংয়েই উনি বলছেন যে সেলিব্রেশন হবে এরপরে। সো এক্স্যাক্টলি কি হতে পারে, বর্তমানে কি হচ্ছে, হস্টেজরা কিভাবে রিলিজ হবে, এবং ইন ফিউচার বর্তমান কালকের অবস্থা এবং ইন ফিউচার হোয়াট ইজ ইয়ার ফোরকাস্ট? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। মিশরে এখন সকাল হচ্ছে, এখন জি অ্যাবাউট 4:30 মতো বাজে এখন সেখানে। 2 ঘন্টার পরে সূর্য উঠবে। আজকে প্রধান ঘটনা হচ্ছে যে এই যুদ্ধ বন্ধের প্রথম ফেজের যে চুক্তি, 3টা ফেজ, ফার্স্ট ফেজের আজকে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, যেখানে বিশ্বের প্রায় 20টি দেশের নেতারা আসবেন। ফ্রান্স, UK, ফিনল্যান্ড, বিভিন্ন আরব দেশের লোক থাকবেন, পাকিস্তানের নেতা থাকবেন, ইন্দোনেশিয়া থাকবেন শুনতে পাচ্ছি আমরা এখন। অফকোর্স প্রেসিডেন্ট ট্রাম্প থাকবেন। থাকবেন না কে? থাকবেন ইসরায়েলের নেতা, থাকবেন হামাসের কোনো নেতা। তাদের অনুপস্থিতি তাদের প্রতিনিধিরা এই চুক্তি স্বাক্ষর করবে। যে চুক্তির মূল লক্ষ্য হচ্ছে 1 নম্বর, 20 জন জীবিত এবং 28 জন মৃত, এই 48 জন জিম্মিকে ফেরত দেবে আগামী 72 ঘন্টার মধ্যে হামাস। আর একই সময়ে ইসরায়েল 2000 প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দেবে। তার মধ্যে 250 রাজনৈতিক বন্দী, যারা যাবজ্জীবন জেল খাটছিলেন ইসরায়েলের বিভিন্ন বন্দিশালায়,
আর বাকি 1700, রাফলি 1700 মনে করা যাক, তারা গাজাতেই বিভিন্ন সময় গ্রেফতার হয়েছিলেন এবং তাদের নিয়ে কোনো বিচার এ পর্যন্ত শুরু হয়নি। প্রথম ফেজ এটা। প্রেসিডেন্ট ট্রাম্প যাওয়ার আগে বলেছেন আমরা শান্তির পথে আছি, শান্তি আসলো বলে। সন্দেহ করছেন অনেকে যে সত্যি শান্তি আসবে তো, আর শান্তি আসার পরে কি হবে, হোয়াট হ্যাপেন্স নেক্সট। এই উত্তরটা আমি এইভাবে দেবো, ট্রাম্প সাহেব দেননি, আমি দিচ্ছি। তা হচ্ছে যে মাথায় রাখবেন যে 20টি দেশের, বিশ্বের 20টি প্রধান দেশের নেতারা এই সম্মেলনে আসছেন। মিশর, জর্ডান, ইউএই, সৌদি আরব, এরা থাকছেন। বিশ্বের নেতাদের এই সম্মিলিত সমর্থন এই চুক্তির প্রধান শক্তি। আর তার চেয়ে বড় কথা, এর পেছনে আছেন সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সাহেব নোবেল প্রাইজ পাননি বটে, কিন্তু কোনো সন্দেহ নেই যে এই চুক্তির পেছনে প্রধান শক্তি, প্রধান ওয়েটটা দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যতক্ষণ এই চুক্তির পক্ষে এনগেজ আছেন, আমি আবার বলি, যতক্ষণ তিনি ইনভলভ আছেন, এই চুক্তি তিনি বাস্তব করে ছাড়বেন আমার বিশ্বাস, এবং এটা তার রাজনৈতিক লেগেসি তার। এমন কিন্তু সেকেন্ড ফেজটা খুব জটিল। কারণটা কি? সেকেন্ড ফেজের মূল লক্ষ্য হচ্ছে, এক, ইসরায়েলিরা সরে যাবে গাজা থেকে। তারা ইতিমধ্যে যা শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট ফেজে গাজার 53% কিন্তু নিয়ন্ত্রণ করছে ইসরায়েলিরা। তারা উত্তরে একটি বাফার জোনে সরে যাচ্ছে, বাট মিনওয়াইল 53% অফ গাজা ওদের নিয়ন্ত্রণে আছে। মিনওয়াইল এই চুক্তি অনুসারে একটি আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠন করা হবে। বিভিন্ন আরব দেশ নিয়ে, প্রবাবলি নন আরবরাও থাকবে, আমরা এখনো জানি না। কয়েকটি দেশ যেমন পাকিস্তান, ইন্দোনেশিয়া, বিভিন্ন আরব দেশ অলরেডি আগ্রহ প্রকাশ করেছে সৈন্য পাঠাতে। মার্কিন যুক্তরাষ্ট্র 2000 সৈন্য পাঠাচ্ছে অবজারভার হিসেবে, তারা থাকবে অবশ্য ইসরায়েলে। এই সৈন্য প্রবেশের পর থেকে আমরা দেখব ইসরায়েলিরা গাজার মূল ভূখণ্ড থেকে সরে যাচ্ছে। পুরোপুরি যাবে না, কোয়াইট ডেফিনেটলি যাবে না, কিন্তু এই যাওয়ার ভেতর দিয়ে কিন্তু শুরু হবে থার্ড ফেজটা। সেটা কি? রিকনস্ট্রাকশন। এখন দেখবেন আপনি ছবি দেখে থাকেন, গাজাবাসীরা ফিরে আসছে দক্ষিণ থেকে উত্তরে। কোথায় ফিরে আসছে? ভাঙা ঘরে। ভাঙা ঘরের নিচে এখনো অসংখ্য মানুষ নিহত অবস্থায় পড়ে আছে, হাড়গোড় উদ্ধার করছে দেখতে পাচ্ছি আমরা। এবং উদ্ধার করা সম্ভব নয়, কারণ পুরো একটা বাড়ি ধসে পড়েছে। সে ধসে পড়া বাড়ির নিচ থেকে অ্যাটলিস্ট 100 মৃত মানুষ উদ্ধার করা হয়েছে, আর কত মানুষ পড়ে আছে আমরা জানি না। ফলে থার্ড ফেজটা খুব ইম্পর্টেন্ট। এই ডেব্রিজ, এই ধ্বংসাবশেষ সরিয়ে সেখানে নতুন ভবন তৈরি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে আজকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি তো বলেছিলে সেখানে তুমি রিভেরা বানাবে। ট্রাম্প সাহেব বলেছেন, ফরগেট অ্যাবাউট রিভেরা, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই মানুষগুলিকে আশা দেওয়া, এই মানুষগুলিকে সেফ রাখা। খুব সেন্সিবল উত্তর তিনি দিয়েছেন। এবং আমরা জানি যে এই রিকনস্ট্রাকশন কাজটি করবার জন্য মূলত পয়সা আসবে মধ্যপ্রাচ্য থেকে, ইউএই, কাতার ইত্যাদিতে দেশ কন্ট্রিবিউট করবে। অন্যরা ইউরোপিয়ানরাও কমিট করেছে, তারাও এতে অংশগ্রহণ করবে। ফলে ওভারঅল আমি মনে করি এটি একটি ভালো খবর যে অবশেষে এই গাজার দুঃস্বপ্ন শেষ হচ্ছে। থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম, এনিথিং এই বিষয়ে কিছু অ্যাড করতে চান? না, আমি শুধু খালি একটা মানুষ, আমরা এতদিন বললাম যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য করতেছে, মানুষের বিদ্বেষ কি পরিমাণ হলে সমালোচনা করতে পারে। এখন আমরা সবাই আছেন এই মানুষটাকে সাধুবাদ দেই। সাধুবাদ দেওয়া হয়েছে অলরেডি, আমাদের হিলারি ক্লিন্টন তিনি নিজেও সাধুবাদ দিয়েছেন। ভালো কাজ, যেটা এই পৃথিবীতে যুগের পর যুগ ধরে প্যালেস্টাইনে রক্ত ঝরতেছিল, গাজায় রক্ত ঝরতেছিল, একটা মানুষ দাঁড়ায় বলতে পারে না। ওকে, দেখি না কি হয়, একটু রয়েছে। আপাতত আমরা দিয়েছি, আপাতত ধন্যবাদ দিয়েছি, আরেকটু দেবো, একটু পরে 3 ফেজে হবে, তো 3 ফেজে ধন্যবাদটাও 3 ফেজে আমরা দেই, 1 ফেজে দেবো কেন? 3 ফেজে দেই। আচ্ছা হাসান ভাই, আরেকটা বিষয় জানতে চাই যে ওনার নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারটা কি কোনো হঠাৎ করে ফসকে গেল মনে হলো? না, আমি আগে বলেছিলাম যে নোবেল প্রাইজের রিকমেন্ডেশন পাঠাতে হয় বাই ফেব্রুয়ারি। জি, বছরের ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে। ট্রাম্প সাহেবের তখন এমন কোনো সাফল্য আসেনি যে জন্য তিনি আর্মিকে বৃহত্তর করছেন। তিনি তার ডিপার্টমেন্ট নাম ছিল ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, বন্ধ করেছেন ডিপার্টমেন্ট অফ ওয়ার। শান্তির মানুষ তিনি,
তার ডিপার্টমেন্টের নাম তিনি দিয়েছেন ডিপার্টমেন্ট অফ ওয়ার। সব নেতাদের ডেকে নিয়ে এসছেন, সব সোলজারদেরকে শহরে শহরে পাঠাচ্ছেন, শান্তির কোনো লক্ষণ দেখে না সেখানে আমরা। ইরানে তিনি বোমা ফেলছেন, হুতিদের বিরুদ্ধে বোমা ফেলছেন, শান্তির কোনো লক্ষণ নাই। আর থার্ড হচ্ছে যে শান্তি সম্মেলন সম্পাদনে ভূমিকা। প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলন বলতে কি বোঝায়? প্রাতিষ্ঠানিক সমর্থন। প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক উল্টো করেছেন, প্রাতিষ্ঠানিক সমর্থন তিনি তুলে নিয়েছেন জাতিসংঘ মনে করা যায়। তিনি জাতিসংঘে যে বলেছেন জাতিসংঘের কোনো কাজ নেই, জাতিসংঘ ইজ ডেড। ফলে বেসিক ক্রাইটেরিয়া তিনি ফুলফিল করেননি, ফলে তার পাওয়ার আসলে কোনো কারণ নেই অ্যাটলিস্ট এই মুহূর্তে। যদি এই শান্তিটা স্থায়ী হয় গাজায়, সেক্ষেত্রে আমি মনে করবো যে হ্যাঁ, তিনি অবশ্যই শান্তি পুরস্কার পেতে পারেন। কারণ যিনি পেয়েছেন শান্তি এবার, মারিয়া মাচাদো মনে করা যাক, তিনি এমন কিছুই করেননি যে জন্য তাকে পুরস্কার দেওয়া হতে পারে। বরং উল্টো তিনি কি করেছেন? উল্টো তিনি ভেনেজুয়েলায় আমেরিকান হস্তক্ষেপ আহ্বান করেছেন। তিনি ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে বলেছেন তোমরা বিদ্রোহ করো। তিনি গাজার যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ বন্ধের বদলে ইসরায়েলকে সমর্থন করেছেন। ফলে সেই তুলনায় ট্রাম্প অনেক বেশি করেছেন। ডেফিনেটলি মাচাদোর তুলনায় ট্রাম্প অনেক বেশি যোগ্য এবং পাওয়ার তিনি অধিকারী বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। এন্ড শাটডাউনের কোনো আপডেট আছে নাকি আপনার? এনি আপডেট অফ শাটডাউন? আপডেট হচ্ছে যে আজকে আগামীকাল বেসিক্যালি আমরা থার্ড উইকে পড়ছি আমরা, 3 সপ্তাহ, এবং আগামী উইক থেকে দেখবেন আপনারা সোশ্যাল সিকিউরিটি চেক আসা বন্ধ হচ্ছে, স্টুডেন্ট চেকস বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এই 3 সপ্তাহ আমরা পার্সোনালি ফিল করিনি আমরা কেন কোনো বিদ্রোহ নাই কেন। কারণ ফেডারেল গভর্নমেন্ট বন্ধ হতে আমরা কেউ পার্সোনালি কিন্তু খুব একটা এফেক্টেড হই নাই। আমরা কজন আর ন্যাশনাল পার্কে যাই, আমাদের কোনো প্রয়োজন পড়ে না। কজন আমরা স্ট্যাটিস্টিক দিয়ে ওয়ারি করি যে লেবার স্ট্যাটিস্টিক্সে আসছে না। যে মুহূর্ত থেকে আমাদের ব্যক্তিগতভাবে আমরা ক্ষতির মুখোমুখি হবো, যেমন এই উইক থেকে হওয়া শুরু হবো। আপনি ফোন করেন সোশ্যাল সিকিউরিটিতে, ফোনে জবাব পাবেন না আপনি। গতকাল দেখেছি আমরা 4000 লোককে ফায়ার করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই শাটডাউনকে ব্যবহার করে হাজার হাজার লোককে চাকরি থেকে চাকরিচ্যুত করবেন। ইতিমধ্যে প্রায় 900,000 লোককে ফারলো করা হয়েছে। 7,50,000 লোককে বিনা বেতনে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। তারা কাজে আসতে হবে না, কাজে আসতে হবে, বেতন পাবে না তোমরা। যে মুহূর্তে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আঘাতপ্রাপ্ত হব, মাথা রাখতে হবে যে এই লোকগুলি বেতন পাওয়া না মানেটা কি? এটা কিছু কিনবে না, খরচ করবে না, ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। বলা হচ্ছে যদি এই শাটডাউন 10 উইকস কন্টিনিউ করে, 10 উইকস, 3 মাস, 3.5 মাস, তাহলে আমেরিকান ইকোনমি 0.1 থেকে 0.2% পুরো ইকোনমি কন্ট্রাক্ট করবে। ইটস এ ম্যাসিভ কন্ট্রাকশন। এই ঘটনা ঘটতে পারে যদি না শাটডাউন বন্ধ হয়। আর শেষ কথা বলছি আমি, আর একটা চাপ হচ্ছে পলিটিক্যাল চাপ। জনমত জরিপ কি বলছে? আমি আগের দিন বলেছিলাম যে অধিকাংশ লোক মনে করে যে দোষটা রিপাবলিকানদের। কারণটা কি? ক্ষমতার সকল কেন্দ্র তাদের নিয়ন্ত্রণে, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর দাবিটা কি ডেমোক্রেটদের? তা হচ্ছে যে হেলথ কেয়ার সাবসিডিটা ফেরত নিয়ে আসো। হেলথ কেয়ার কাকে এফেক্ট করবে? মেডিকেড কাকে এফেক্ট করবে? 2.5 কোটি মানুষ মেডিকেড থেকে বঞ্চিত হবে, প্রায় 3 কোটি মানুষ এসিএ বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট থেকে বঞ্চিত হবে। ফলে যখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি ওয়ারি করবেন এবং চাপ দেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, বিউটিফুল। আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। আমরা বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাই, সাইদ তারিক আপনি আছেন এবং আরও যারা আছেন সবাই পার্টিসিপেট করতে পারবেন। একটু তামান্না আপনার কাছ থেকে একটু জানি তো আগে যে আপনি তো এখানে আপনি একজন শিক্ষার্থী হিসাবে এখানে পিএইচডি করছেন এখানকার একটা ইউনিভার্সিটিতে। আমরা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ জানতে চাই যে আপনারা যারা বাইরে থেকে এসেছেন বা বাইরের শিক্ষার্থী, আপনাদের কাছে নিউ ইয়র্ক সিটি ইলেকশনে আপনারা কি আওয়াজ শুনেন, কি আলোচনা হয় এবং আপনারা কি মনে করেন বাইরের শিক্ষার্থী যারা আছেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা। তার ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই এই মুহূর্তে সমসাময়িক যে বিষয়টা উঠে এসেছে মেয়র নির্বাচন নিয়ে, সেটি প্রশ্ন করেছেন, সেজন্য ধন্যবাদ। আমি সেন্ট জনস ইউনিভার্সিটিতে সম্প্রতি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিষয়ে পিএইচডি করছি। তো আমি আমার যারা সহপাঠী আছেন, বাঙালি কমিউনিটির খুব কম লোকজনই আছে, বাট তারপরও আমরা কেউ ভোটার না, কিন্তু সবার কাছে আমরা যেটুকু জানতে পারি, তাদের আত্মীয় স্বজন আছে বা বাঙালি অনেক কর্মচারী আছে ওখানে কাজ করে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন সেকশন গুলোতে।
শুরুতে। তো অনেকেই বলছে যে এবারে তারা মেয়র প্রার্থী হিসেবে মামদানিকে জয়যুক্ত করতে চায়, কারণ হচ্ছে যে মামদানি ইয়াং জেনারেশনকে যেমন করে রিপ্রেজেন্ট করছে, ঠিক সেই সাথে তার যে প্রজ্ঞা, তার দক্ষতা, বিশেষ করে বাঙালি কমিউনিটির সাথে তার যে একাত্মতা, মিলে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, এই সবকিছু মিলে আমি দেখছি যে সবাই কিন্তু মেয়র হিসেবে মামদানিকে সমর্থন জানাচ্ছে। অন দি আদার হ্যান্ড যদি বলেন যে না, অনেকে আবার এটাও বলছে যে মামদানি অনভিজ্ঞ, মামদানি নতুন, সে ইনএক্সপিরিয়েন্স। তো এই প্রসঙ্গগুলো উঠে আসছে, কিন্তু তারপরেও নতুনদেরই তো এই প্রজন্মের যারা আছে তাদের কাছে কিন্তু নতুনদেরই বেশি জয় জয়কার। তো সেক্ষেত্রে আমি দেখছি যে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে আলোচনা করেও দেখেছি, বা আমি বাঙালি কমিউনিটি যেসব মানুষের সাথে মিশি বা বিভিন্ন সময় প্রোগ্রামের সুবাদে যাদের সাথে আমার কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, সকলেই কিন্তু মামদানিকেই মামদানির পক্ষে একটা সাপোর্ট আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটা স্রোতের একটা জোয়ার আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমি বলতে চাই। আর আরেকটা প্রসঙ্গে একটু বলতে চাই, শুরুতে যে রাজবুল ভাই বলছিলেন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ওই বাসা ভাড়ার। আমি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাকে এখানে বাসা ভাড়া করেই থাকতে হয়। আমি ইউনিভার্সিটির কাছে একটা বাসায় ভাড়া থাকি। সেই বাসাটা আমি লিজ নিয়েছি এই সেপ্টেম্বর মাস থেকে, অগাস্টের শেষে আমি বাসাটা পেয়েছিলাম। আমি যদিও জানি যে জুনের দিকে যে আইনটা হয়েছিল, সেই আইনে যে ব্রোকার ফি নেওয়া যাবে না, তথাপি আমি নিজে ভুক্তভোগী একজন। আমি ব্রোকার ফি $2500 ব্রোকার ফি দিয়ে এক্সিট কোম্পানির মাধ্যমে আমি বাসাটা নিয়েছি, কারণ আমার কোনো উপায় ছিল না। আমাকে একটা বাসায় তো থাকতে হবে, যেহেতু আমি সামার ভ্যাকেশন শেষ করে আবার চলে আসছি বাংলাদেশ থেকে। তো আমাকে 1 বছরের লিজ নিতে হয়েছে এবং আমার বাসা ভাড়া 2500, এবং সিমিলারলি সেই $2500 অতিরিক্ত ব্রোকার ফি দিয়ে আমাকে সেই বাসাটা নিতে হয়েছে। তো এই যদি হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অবস্থা, আমার মতো অনেকেই যারা হয়তো বাংলাদেশ থেকে আসছে বা অন্যান্য কান্ট্রি থেকে আসছে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারা তো বাসা হয় হোস্টেলে থাকবে, নয়তো বাইরে বাসা নিয়ে থাকবে। তাদের ক্ষেত্রে এইভাবেই এখন পর্যন্ত এই ব্রোকার ফি দিয়েই বাসা নিতে হচ্ছে। এবং আরেকটা অনেক বড় খরচ যেটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে, সেটি হচ্ছে ইউনিভার্সিটিকে আমাদের হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হচ্ছে, এবং সেটিও একটু মোটা অঙ্কের ফি, যেখানে $2000-2500 প্রতি সেমিস্টারে আমাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হচ্ছে। আমি এখানে একজন ডক্টরাল ফেলো হিসেবে আছি, আমি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসছি, কিন্তু তারপরে এই যে হেলথ ইন্স্যুরেন্স ফিটা আমাকে গুনতে হচ্ছে। অথচ আমার বাইরে থেকে হেলথ ফার্স্ট থেকে একটা ইন্স্যুরেন্স করা, কিন্তু ওদের যে অ্যাথনা যে একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি, তাদের জন্য ইন্স্যুরেন্সটা দিতে হচ্ছে। তো তারা ওই নিউ ইয়র্ক স্টেটের যে ইন্স্যুরেন্স, সেগুলো তারা একসেপ্ট করবে না। তো এই হচ্ছে অবস্থা। এটিও আসলে অনেক বড় একটা বিড়ম্বনা ইন্টারন্যাশনাল। এটা আমরা একদিন আলোচনা করতে হবে, যিনি এক্সপার্ট এই বিষয়ে আছে তাকে সাথে নিয়ে আলোচনা করতে হবে। দেন জি, ধন্যবাদ। বাট আপনি যেটা বলছেন যে ব্রোকার ফি বাসা ভাড়া নেওয়ার জন্য, এটা নিয়ে আমরা একদিন আমরা দেখি, আমি বিষয়টা ইনভেস্টিগেট করবো যে হাউ ইটস হ্যাপেন্ড। আর আরেকটা বিষয় একটু 1 মিনিট শেষ করতে চাই, যে ট্যাক্সের যে আমাদের বিজ্ঞ একজন আলোচক আলোচনা করলেন, সেই ভাইকে আমি বলছি যে আমি তো এবছরই প্রথম ট্যাক্স ফাইল আমি দাখিল করেছি, ইনকাম ট্যাক্স, যেটা আমি ইউনিভার্সিটিতে কাজ করি গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমাকে ট্যাক্স দিতে হয়, আমি যে ইউনিভার্সিটি থেকে স্যালারি পাই সেটা থেকেই আমাকে ট্যাক্স দিতে হয়, এবং ট্যাক্স রিটার্ন ফাইল আমি এপ্রিলের 15 তারিখের মধ্যেই প্রথমবারের মতো দাখিল করেছি, যেটা 2024-25 এই বছরের অর্থ বছরের। কিন্তু আমাকে ট্যাক্স রিটার্নের জন্য আমাকে $1072 এই ফিটা আমাকে, আমি করেছি যে ট্যাক্স দাখিল করার সময় এটা আমার রিটার্ন পাওয়ার কথা, বাট এখন পর্যন্ত আমি আনফরচুনেটলি সেইটা পাইনি, এবং সেটা আমার ডাইরেক্ট ডিপোজিট হওয়ার কথা ছিল, বাট আমি খোঁজও নেওয়ার সময় পাইনি আসলে। বাট ওই ট্যাক্স রিটার্নটা আমি এখন পর্যন্ত পাইনি। এটার কি কারণ আসলে, আমি প্রথমবার যেহেতু ট্যাক্স দাখিল করেছি, আমার ঠিক জানা নেই। এই বিষয়ে এটা আপনি পার্সোনালি একবার আলাপ করে জেনে নিলে ভালো হয়। হ্যাঁ, যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি তো এখানে রেসিডেন্ট, আপনি তো এখানে গ্রিন কার্ডও না, আপনার যেহেতু সিটিজেনও না, আপনাদের ব্যাপারে নতুন কিছু আছে কিনা, এটা যে সময় থাকে আমরা একটু পরে আলোচনা করবো। আগে একটু ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করে নেই। সাইদ তারেক, আপনার কাছে যাই প্রথমে। সো বাংলাদেশ নিয়ে আপনি জানেন যে গতকালকে থেকে আমি বিভিন্ন ধরনের অনেক গুজব কালকে ছিল, যার কারণে আমরা বাংলাদেশ থেকে কালকে লাইভ আমাদের প্রতিনিধির একজন রিপোর্টারের বক্তব্য নিয়ে আসছিলাম যে বাংলাদেশ কি হচ্ছে। উনি বলেন যে কোন নর্মাল, সব কিছু নর্মাল। আর বাংলাদেশের ইতিহাসে প্রথম যে যারা বর্তমানে
যারা মানে সার্ভিসের মধ্যে আছে, যেমন জেনারেল সহ অনেকেই মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন। এটা নিয়ে এক ধরনের টেনশন, উত্তেজনা বিরাজ করছে, গুজব গুঞ্জন ডানা মেলছে। সো আপনার কি মনে হয়? এটা স্বাভাবিক, কারণ এটা আনপ্রেসিডেন্টেড, এর আগে তো কখনো এরকম ঘটে নাই। প্রায় 15-16 জন ইন সার্ভিস সিনিয়র অফিসিয়ালস তারা মানে হয়ে গেছে, আসামি হয়ে গেছে একটা সিভিল কোর্টের মামলায়। আমাদের এখানে আর্মির মানে মিলিটারি ট্রাইব্যুনালে বিচার হয়েছে, এরকম হয়েছে এর আগে অনেক হয়েছে। জিয়াউর রহমান সাহেবের আমলে বহু হয়েছে এরকম, ইভেন এরশাদ সাহেবের আমলে জিয়াউর রহমান জিয়া মার্ডার কেস, যেটা এটা আর্মি অফিসাররা, এবং যেটা আপনার 7 মার্ডারের যে নারায়ণগঞ্জের যে সেখানে একটা কয়েকজন আর্মি অফিসার কনভিক্টেড হয়েছে এই আমাদের, কিন্তু সেটা সিভিল কেটও হয়েছিল, কিন্তু ওই মানে তার আগে ওকে স্যাক করা হয়েছিল আর্মি থেকে, সে তখন সিভিলিয়ান হিসেবে তার এটা হয়েছে। কিন্তু ইন সার্ভিস যে চাকরি তো আছে, এরকম কোনো অফিসারকে আসামি করা এই প্রথম, মানে আমার যতটুকু জানা মতে আর কি। তো এখন এটা একটু জটিলতা আমাদের কাছে মনে হচ্ছে, এটা আইনজীবীরা ব্যাখ্যা দিতে পারবেন, যদিও ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যে নতুন সংশোধনীটা আনছে গত বুধবার দিন, যে কারো বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চাকরি চলে যাবে যদি কোনো সরকারি চাকরি হয়ে থাকে আর কি। তো সেই আইন বলে তারা এখন আর চাকরিতে নাই, তারা সাবেক হয়ে গেছে। কিন্তু আর্মির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এই সংক্রান্ত আইনটা আমরা যাচাই বাছাই করতেছি, আমরা একটু খোঁজখবর করার চেষ্টা করতেছি। তাদের আর্মির ভাষ্য মনে হচ্ছে যে তারা এখনো সার্ভিসে আছে এবং তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলা হচ্ছে আর কি। তাহলে হেফাজতে নেওয়াটা এটা ঠিক ক্লিয়ার না। হেফাজতে নেওয়া বলতে আমরা যেটা বুঝি, পুলিশ যখন হেফাজতে নেয় তখন আমরা জানি যে এটাকে নিয়ে, আসামিকে নিয়ে আপনার থানা হাজতে রাখা হয়, থানায়, বা জেল হাজত, ওটা হাজতখানা বলে, হেফাজত এটা। আর আর্মির হেফাজতটা এটা পরিষ্কার না, এটা হেফাজত না আশ্রয়, এটার মধ্যে একটা আছে। তাদেরকে কোথায় রাখা হয়েছে, কোনো জেলখানা সাবজেল করা হয়েছে কিনা, যদিও বলা হয়েছে সাবজেল করার চিন্তা ভাবনা হচ্ছে এরকম একটা। তারপরে তাদেরকে একবার বলা হলো যে তাদেরকে আমরা মানে জমে হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হবে। আবার চিফ প্রসিকিউটর সে বলছে যে তাদেরকে সশরীরে হাজির করতে হবে, 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হতে হবে, সশরীরে হাজির করতে হবে 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে বিধান আছে, কিন্তু 24 ঘন্টার হাজির তো করা হয় নাই। এখন 22 তারিখে তাদেরকে হাজির করার কথা, এটা আদালতের অর্ডার। এখন 22 তারিখে তাদেরকে আপনার গ্রেপ্তারও দেখানো হয় নাই। হেফাজত শব্দটা এটার ভিতরে এগুলো কোনোটাই পরিষ্কার না। তো এই সমস্ত মিলে একটা অস্পষ্টতা এখনো রয়ে গেছে, জটিলতা কিছুটা আছে। আশা করতেছি যে আর্মি এবং আইসিটি যারা মানে প্রসিকিউশন যারা আছে আর কি, মানে তাদের দুই পক্ষ বসে জিনিসটা সমাধান করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে অনেক। ইব্রাহিম, তুমি কোনো কমেন্ট? জি, কমেন্ট মানে কি, এগুলো জেনে কাজ, মানে এখানে এখানে পরিষ্কার বিষয়টা হচ্ছে যে এই মানে যারা সেনাবাহিনীর কর্মকর্তাদের সেনাবাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা যাবে কিনা এইসব নিয়ে অর্ডিন্যান্স যে নতুন সংশোধনী এইসব নিয়ে প্রশ্ন তুলতেছেন। এইটা যদি সাংবিধানিক সরকার হয়, আপনি এটা মেনে নিয়েছেন, এই সাংবিধানিক সরকার আপনাকে যে অর্ডার করবে সেই অর্ডার আপনাকে মেনে নিতে হবে, এটার আর কোনো বিকল্প নাই। এবং আপনি এখানে হেফাজতে রাখার আপনি কে? আইন, এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এখানে আপনাকে আদালতে যেতে হবে, বিচারক ঠিক করবেন তাকে কার হেফাজতে দিবেন কি না দেবেন। তো আমি মনে করি যে বাংলাদেশ একটি কঠিন বাস্তবতা দাঁড়িয়ে আছে এবং সামরিক বাহিনী এবং সিভিল প্রশাসন একটা সংঘাতের দিকে যাচ্ছে। এই সংঘাত কোন দিকে যেতে পারে এটা নিয়ে আমার নানা আশঙ্কা আছে, কিন্তু জিনিসটা এত সহজ নয়। সরাসরি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে উনারা ঠিক করবে কিভাবে তারা আদালতে যাবে, উনারা হেফাজতে নিবে। আরে ভাই, আপনারা হেফাজতের কে? এটা যদি বেআইনিও হয়
সেনাবাহিনী তো বেআইনি বলার কেউ না, এবং এগুলার বিচারে নেওয়া ঠিক হচ্ছে কিনা, এই সরকার ঠিক মতো সাংবিধানিক ভাবে আছে কিনা, এই প্রশ্ন তো আর এখন অবান্তর। যেহেতু এই সরকারকে মেনে নিয়েছেন, এই সরকারের প্রতিটি আদেশ আপনাকে মানতে হবে, এবং বিচারিক জুরিসপ্রুডেন্সের যে কনভেনশন আছে সেই কনভেনশন অনুযায়ী আপনাকে আদালতে হাজির করতে হবে, এবং বিচারকই সিদ্ধান্ত নিবে ওই লোক সেনাবাহিনীর বা পুলিশের উনি কোথায় যাবেন। ভেরি প্লেন এন্ড সিম্পল। এর বাইরে হলে আপনি সরকারের একটি বিভাগ, সরকারের সাথে সংঘাতে চলে যাচ্ছেন। এই সংঘাতের পরিণাম কি হতে পারে আমরা জানি না। এখানে একটা কথা আছে, কথাটা হলো যে সময় এখন পর্যন্ত 22 তারিখ পর্যন্ত আছে, কাজে 22 তারিখের আগে চূড়ান্ত ভাবে বলার সময় মানে আমার মনে হয় এটা ঠিক না, কারণ 22 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে তাদেরকে গ্রেফতার করার দায়িত্ব হচ্ছে পুলিশের। 22 তারিখের আগেই তো সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে এরা আমাদের কাছে আছে। না না, এখানে অফিসিয়ালি আপনার কোর্টের অর্ডার অনুযায়ী তাদেরকে পুলিশের দায়িত্ব তাদেরকে গ্রেফতার করে 22 তারিখে কোর্টে হাজির করা। এখন পুলিশ কি করে তাদের জন্য পুলিশের কাছে 22 তারিখ পর্যন্ত সময় আছে, কাজে এখনই এটা চূড়ান্ত বলা যাবে না যে তারা গ্রেফতার আছে কি নাই। যদি তারা গ্রেফতার নাও হয়ে থাকে এখন আর্মির হেফাজতে, তাহলে 22 তারিখ পর্যন্ত আমার দেখতে হবে পুলিশ গ্রেফতার করে কিনা। পুলিশ সেনাবাহিনীর টেরিটরিতে ঢুকতেই পারবে না, এটার কোনো নিয়মও নাই। এটা সেনাবাহিনী তাদের নামে অভিযোগ আনা হয়েছে, এই সময় সাথে সাথে তাদেরকে সাসপেন্ড করে দেবে, দিয়ে তাদেরকে আদালতে সুপর্দ করবে অথবা পুলিশের হাতে তুলে দেবে। দিস ওয়াজ এ সিম্পল প্রটোকল। না না, ঠিক আছে, এটা তো আপনি বলতেছেন বা আমি বলতেছি আমাদের কথা। এখন আইন আদালত কি বলে সেটা তারা বিচার বিবেচনা করতেছে, তারা দেখতেছে, খতিয়ে দেখতেছে, তারা বলছে যে আমরা এটা খতিয়ে দেখতেছি। আমরা দেখি হাসান ভাই আপনার এনি কমেন্ট? হাসান ভাই, ভাইয়ের একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে বাস্তবতা। কেমন ইব্রাহিম চৌধুরী বলছে ইটস প্লেন এন্ড সিম্পল, পাশাপাশি তিনি কি বলছেন দেশ সংঘাতের মুখে আছে। দুইটা বাস্তবতা, দেশ সংঘাতের মুখে আছে, অন্যদিকে একটা আইনি ডেভেলপমেন্ট আছে। কোনটা আমরা চাই? আমরা কি চাই সংঘাত? তারেক ভাই যেটা বলছে ঠিক বলছে, সময় দেন একটু ভাই, একটু রয়েস হয়ে দেখেন আপনারা। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা তো যুগান্তকারী সিদ্ধান্ত। কবে এর আগে আমরা দেখেছি সরকার সামরিক বাহিনীর কর্মরত জেনারেলদের, সিনিয়র অফিসারদেরকে অপরাধের জন্য গ্রেফতার করেছে বা গ্রেফতার নির্দেশ দিয়েছে? তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে ওয়েলকাম করা, আর 2 নম্বর একটু ওয়েট করা, কারণ ভয়টা আসলেই আছে। আপনি একটু আগে বললেন যে আপনার গতকাল সারাদিন গেছে আমাদের ভয়ে কখন সামরিক বাহিনী হস্তক্ষেপ করে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন, আমাদের আওয়ামী বন্ধুরা তো দিন গুনছে, তারা তসবি টিপছে কখন সে সামরিক বাহিনী ওয়াক ইন করে, তাই না? ফলে এই অবস্থায় আমাদের একটু সময় দিন প্লিজ, সামরিক বাহিনীকে নিঃশ্বাস দিতে দিন, এবং আমার ধারণা যে আমরা ঠিক পথে এগুচ্ছি। পরিস্থিতিটা জটিল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং খুব সেনসিটিভ এটা পরিস্থিতি জটিল। বাংলাদেশের ইতিহাসে দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ সেট আপ এক্সাম্পল যে আপনি কে কি আমরা কেয়ার করি না, বাট ইফ ইউ ডিড সামথিং রং এবং মানবাধিকার যদি আপনি হরণ করেন, তা আপনি কে আমরা, ইট ইজ নট এ ম্যাটার অফ কনসার্ন ইজ আপনাকে আইনের মুখোমুখি হতে হবে। তো এটা হলো সবার জন্য একটা বড় জিনিস। এটা সফল হবে কি ব্যর্থ হবে এটা আমরা জানি না, দেখা যাক না। আমরা তো সময় তো আমাদের সামনে আছে, এখন 10 দিন সময় আছে, 9 দিন সময় আছে, এটা দেখি আপাতত মনে হচ্ছে যে মোটামুটি পরিস্থিতি কন্ট্রোলে আছে, অন্ত কিছু হয়নি আমার মনে হয় সেটাই আর কি। কারণ গতকালকে কিছু আপনার দায়িত্বহীন লোক তারা কিছু উড়া খবর ছড়াইছে এবং মানে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এটা উড়া খবরই, সবাই আমাদের আওয়ামী বন্ধু, এরা সবাই আমাদের আওয়ামী বন্ধু, তারা অপেক্ষায় আছে, তারা দিন গুনছে, তারা দোয়া করছে। প্লিজ আমরা পাল্টা দোয়া করি যাতে করে ঘটনা না ঘটে। আচ্ছা আফজাল ভাই, এনি কমেন্ট অন ইট? আমি যেটা বলতে চাই, ইব্রাহিম ভাই যে কথাটি বললেন যে তাদের সাসপেন্ড করে আদালতে সুপুর্দ করা দেওয়া, পুলিশের কাছে দেওয়া, বর্তমান যে আইনের সংশোধন করা হয়েছে এতেই তো বলা আছে যে অভিযুক্ত হলেই ওরা চাকরিচ্যুত হয়ে যায়, সাসপেন্ডের তো কোনো প্রয়োজন নাই। আর আমরা যে সন্দেহ করছি যে আপনার এটা দিবে কি দিবে না, আমরা অপেক্ষা করি। দেখেন ওই দিন হয়তো সেনাবাহিনী তো সরাসরি কোর্টে নিয়ে যায় না আসামিদেরকে, তারা হয়তো কোনো পুলিশ প্রিসিন্টে দিয়ে দিবে, তারপরে পুলিশরা
আদালতে তাদেরকে সুপুর্দ করবে। আর আরেকটা প্রশ্ন এখানে আসছে যেটা, সেটা হচ্ছে যে সামরিক আদালত আছে, অনেক প্রশ্ন উঠাচ্ছে যে ওখানে বিচার হবে না কেন, সিভিল কোর্টে হবে কেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সামরিক আদালতটা করা হচ্ছে, যে সামরিক বাহিনীর ভিতরে তাদের কমান্ড এন্ড স্ট্রাকচার এবং ক্রু ইত্যাদি তারা মারামারি করলে তাদের আদালতে হবে, পাবলিকের জানার কোনো বিষয় নেই। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা বাহির হয়ে শত শত মানুষকে গুম করলেন, খুন করলেন, গুলি করলেন, তারপরে আপনারা লুকাইয়া বিচার করবেন, সেটা হয় না। আইনটা কি? আইন হচ্ছে ইজ অ্যান এস্টাবলিশড থট এন্ড হ্যাবিট অফ দ্য সোসাইটি, ওটার উপর ভিত্তি করে আইন করা হয়। যদি এরকম কোনো আইনও করা হয়ে থাকে যে সামরিক অফিসারদের বিচার শুধু সামরিক আদালতেই হবে, এখান থেকে শিক্ষা নিয়ে এরকম একটা আইন করা দরকার যে সেনাবাহিনীরা যদি এভাবে সিভিলিয়ান মানুষদেরকে খুন খারাপি পেটে সিমেন্টের ব্যাগ বেঁধে যদি আপনার সাগরে ভাসিয়ে দেয়, তাহলে যেন এদের বিচার এই সিভিলিয়ান আদালতেই হয়। এটা তো করা যায়। আইন তো আমাদের চিন্তা ভাবনার বিষয়টাকেই আমরা আইনে পরিণত করি যদি এরকম হয়ে থাকে। আর এরা কোনো অন্য প্রজাতির কোনো লোক না যে ওরা অভিযুক্ত হলে তাদেরকে এসি কারের ভিতরে করে অন্যভাবে আদালতে টেনে নিয়ে গেলে বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। তারা যে এত সিভিলিয়ান মানুষকে মারলো, এতে কি এই বাহিনীর ক্ষুণ্ণ হয় না? এই জন্য যথেষ্ট মানবিক লোক আর্মিতে আছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তারাও চায় যেন এদের বিচার হয় আর কি। তো আমি আশা করব যে আগামীতে তারা ওই বর্তমান যে সংশোধন করা হয়েছে এটার উপর ভিত্তি করে যাদেরকে বলা হচ্ছে হেফাজতে রাখা হয়েছে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করবে, তারা যাতে প্রডিউস করতে পারে আদালতে। এইটা আমরা অন্য কোনো চিন্তা করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মোহাম্মদ আফজাল। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শেষ একটা কথা আমি বলতে চাই আর কি, তাড়াতাড়ি 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট বলছি। সেটা হল যে এই যে একটা ঘটনা এবার যেটা হইলো, এটার প্রেক্ষিতে এখন বাংলাদেশ সরকারের কাছে আমি এই আবেদন রাখতে চাই আর কি, যে আপনারা ভবিষ্যতে এমন একটা আইন করেন যে সশস্ত্র বাহিনী থেকে কোনো লোককে র্যাবে প্রেষণে পাঠানো যাবে না, ডিজিএফআইতে প্রেষণে পাঠানো যাবে না। আর যদি প্রেষণে পাঠাইতে হলে ডিজিএফআই প্রাইম মিনিস্টারের কাছ থেকে এটা আর্মির হাতে নিয়ে আসতে হবে, এবং বিজিবিতে দেওয়া যাবে না। কারণ এই বিজিবিতে যাই স্মাগলিং এর ভাগ বাটোয়ারা নিয়ে সেখানে তারা খুনাখুনি করে। ডিজিএফআইতে গেলে পরে আপনার এই সমস্ত এইগুলো করে, এই অপরাধগুলো এই জিনিসটা করলে তাহলে এই আর্মির উপরে আর এই ব্লেম গুলো কেমন কলঙ্কের ইতে হবে না। যতদিন পর্যন্ত এই দায়িত্বগুলো তাদের ছিল না ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো কখনো আসে নাই। এই র্যাবে তাদেরকে নেওয়ার পরে থেকেই আপনার বিজেপির ভিতরে একটা গন্ডগোল একটা ছিল, টেনশন ছিল, ক্ষোভ ছিল আর কি আর্মি অফিসারদের বিরুদ্ধে। কারণ বিজেপির ইনফরমেশনটা হচ্ছে যে ওইখানে অফিসার সব আর্মি থেকে যায়, নায়ক পরিচালক পর্যন্ত বোধ হয় আপনার এই বিজেপির লোক যারা ভর্তি হয় বিজেপিতে তারা হতে পারে প্রমোশন পেয়ে আর কি, এর উপরে যেতে পারে না। ক্যাপ্টেন থেকে শুরু হয় আর্মির। এই জন্য আর্মি ভার্সাস বিজেপি ডেপুটেশনে আসা এবং বিজেপির একটা ছিল, যে কারণে আমাদের এটা হইলো, এই যে বড় ধরনের দুর্ঘটনা ঘটলো আর কি। কাজেই এখন আমাদের করতে আমি অবশ্যই এটা নিয়ে খুব করবো, আমি একটা ক্যাম্পেইন চালাবো কিন্তু ফর গডস সেক আপনারা ভবিষ্যতে এই র্যাব আর ডিজিএফআইতে হয় আপনারা ডিজিএফআইকে প্রাইম মিনিস্টারের কাছ থেকে নিয়ে, আগে এটা আর্মির আন্ডারে ছিল, এটা শেখ হাসিনা নিয়ে গেছিল তার আন্ডারে, এটা দিয়ে দেন। আর এই র্যাব হয় ডিসব্যান্ড করে দেন, না ফলে র্যাবে অ্যাটলিস্ট আপনার এই সশস্ত্র বাহিনী থেকে কাউকে এখানে দিবেন না। থ্যাংক ইউ সো মাচ। এটা আবেদন রাখতে চাই। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ আফজাল, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ মৌ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। এখনই শুরু হবে টাইম পলিটিক্স অনুষ্ঠান, আশা করি দেখবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।